বৈরুতে এক রাতে ৩০ দফায় বিমান হামলা ইসরায়েলের। হিজবুল্লাহর যোদ্ধাদের গেরিলা আক্রমণে ধরাশায়ী তেল আবিবের পদাতিক সেনারা। গাজা ও লেবাননে হামলার জেরে ফ্রান্স ইসরায়েল সম্পর্কে উত্তেজনা। অস্ত্র সরবরাহের বিরোধী প্যারিস ম্যাক্রনের অবস্থানে চটেছেন নেতানিয়াহু। মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন স্লোগান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সমাবেশ। পেনসিলভেনিয়ার জনসভায় সমর্থকদের ঢল। রিপাবলিকান নেতার সাথে এক মঞ্চে ইলন মাস্ক। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এবার জানাবো বিস্তারিত। লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের গেরিলা আক্রমণের কাছে বারবার পরাস্ত হচ্ছে ইসরায়েলি বাহিনী। দখলে ব্যর্থই কেবল নয়, কঠোর প্রতিরোধের মুখে সীমান্তবর্তী অনেক এলাকা থেকেই পিছু হটতে বাধ্য হচ্ছে আইডিএফ এর পদাতিক সেনারা। তবে আকাশ পথে হামলা আরও বাড়িয়েছে তেল আবিব। চলমান আগ্রাসন শুরুর পর শনিবার সবচেয়ে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে বৈরুতে। এক রাতে অন্তত ৩০ দফা বিমান হামলা হয় রাজধানীতে। স্থল অভিযানে অংশ নেয়া ইসরায়েলি সেনাদের দাঁত ভাঙা জবাব দিচ্ছে হিজবুল্লাহ যোদ্ধারা। শত্রুপক্ষের ভূখণ্ড লক্ষ্য করে হামলাও অব্যাহত। সারফেস টু সারফেস মিসাইল সহ দফায় দফায় ছুড়েছে রকেট। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কিরায়াত শমনা, মানারা, হাইফা, জিক্রন এবং ইয়াকোভে এসব রকেট প্রতিহতের দাবি তেল আবিবের। সীমান্তবর্তী এলাকাগুলো ইসরায়েলি স্থলবাহিনীর সাথেও দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। গেরিলা কায়দায় ইহুদি বাহিনীর উপর আক্রমণ চালাচ্ছে তারা। অনেক স্থানেই পিছু হটতে বাধ্য হয় আইডিএফ সেনারা। ইয়ারৌন, ব্লিদা এবং ওদাইসেতে নেতানিয়াহু বাহিনীকে ধরাশায়ী করছে হিজবুল্লাহ। কয়েক দফা চেষ্টার পরও ইহুদি সেনারা দখলে নিতে পারেনি ঘাঁটি। হিজবুল্লাহর পাল্টা জবাবে হতাহত বেশ কয়েকজন সেনা সদস্যকে নিয়ে সরে যায় ইহুদি সেনারা। এদিকে আগ্রাসন শুরুর পর সবচেয়ে ভয়াবহ রাত পার করেছে বৈরুতবাসী। দাহিয়ে সহ শুধুমাত্র রাজধানীর দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোয় রাতভর কমপক্ষে ৩০ দফা বিমান হামলা চালায় তেল আবিব। বৈরুতের রফিক হারিরি বিমানবন্দরের কাছাকাছি ফেলা হয় শক্তিশালী বোমা। বিমান হামলা চলে পূর্ব লেবাননের বেকা উপত্যকায়, যাতে হুমকির মুখে পড়েছে ইউনেস্কোর তালিকাভুক্ত ঐতিহ্য। স্থানীয়দের অভিযোগ, একবারই খালি করার নির্দেশ দিয়ে হামলা চালানো হয় অন্য ভবনে। হামলার সতর্কতা ও বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনার পর দেয়া হয় না পর্যাপ্ত সময়। চলমান ইসরায়েলি আগ্রাসনের জেরে লেবাননে বেড়েই চলেছে বাস্তুচ্যুতদের সংখ্যা। এরই মধ্যে 10 লাখ ছাড়িয়েছে এ সংখ্যা। এই পরিস্থিতিতে লেবানন থেকে নিজ নাগরিকদের সরিয়ে নিচ্ছে বিভিন্ন দেশ। অনিক রহমান, যমুনা নিউজ। লেবাননে চলমান স্থল অভিযানে নিহত হয়েছে 25 জনের বেশি ইসরায়েলি সেনা। শনিবার এমন দাবি করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে প্রায় এক সপ্তাহের অভিযানে আরও 130 জন আহত হয়েছে। এখন পর্যন্ত 440 হিজবুল্লাহর যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। শনিবার এই তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত সোমবার লেবাননের স্থল অভিযানের ঘোষণা দেয় ইসরায়েল। তবে দেশটিতে হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যাপক প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় ইসরায়েলি সেনারা। খোঁজ মিলছে না হাসান নাসরাল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হিজবুল্লাহ নেতা হাশেম সাফিউদ্দিনের। শুক্রবার থেকেই তার সাথে যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না, এই তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। বৃহস্পতিবার বৈরুতে তার অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। ধারণা করা হচ্ছে সে সময় তিনি একটি ভূগর্ভস্থ বাংকারে ছিলেন। এখনও এলাকাটিতে চলছে তেল আবিবের নির্বিচার বোমা বর্ষণ। এই কারণে চালানো যাচ্ছে না উদ্ধার কাজ। তাই হাশেম সাফিউদ্দিনের পরিণতি স্পষ্ট নয়। এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি হিজবুল্লাহ। এবার হিজবুল্লাহর গোপন টানেল নেটওয়ার্ক উন্মোচনের দাবি করল ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী সুবিশাল ভূগর্ভস্থ টানেলের একটি ভিডিও ফুটেজেও প্রকাশ করেছে। আইডিএফ এর দাবি, এরই মধ্যে টানেলটির নিয়ন্ত্রণ নিয়ে অস্ত্রমুক্ত করা হয়েছে। তেল আবিবের অভিযোগ, তাদের ভূখণ্ডে গোপনে প্রবেশ করে আক্রমণের জন্যই সুড়ঙ্গটি তৈরি করেছে হিজবুল্লাহ। এতদিন গাজা উপত্যকায় একের পর এক টানেল ধ্বংস করা ইসরায়েল এবার লেবাননেও সুড়ঙ্গের অস্তিত্ব পাওয়ার দাবি করেছে। লেবানন ইসরায়েল সীমান্ত এলাকায় স্থল অভিযানে এই টানেলের খোঁজ পাওয়ার কথা জানিয়েছে আইডিএফ। তাদের দাবি, দীর্ঘদিন ধরে গোপন টানেলটি ব্যবহার করে আসছিল হিজবুল্লাহ।
250 মিটার দীর্ঘ টানেলটির ভেতর বিভিন্ন অস্ত্রশস্ত্র ছাড়াও ছিল বিপুল খাবারের মজুত। এছাড়াও বসবাসের জন্য প্রয়োজনীয় রান্নাঘর, ফ্রিজ এবং অন্যান্য সামগ্রীও পাওয়ার কথা বলেছে তেল আবিব। আইডিএফ-এর দাবি, ইসরায়েলে প্রবেশের জন্যই হিজবুল্লাহ এই সুড়ঙ্গ তৈরি করেছে। এরই মধ্যে সুড়ঙ্গটি দখলে নিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনারা। তেল আবিব জানায়, গোপন টানেলটি হিজবুল্লাহর এলিট ফোর্স রাদওয়ান ইউনিটের। টানেলটি অস্ত্র ভান্ডার হিসেবে ব্যবহার করা হতো। পাশাপাশি এটির মাধ্যমে গোপন যোগাযোগ রক্ষারও কাজ করত গোষ্ঠীটি। সুড়ঙ্গটি ধ্বংস করতে অভিযান চালিয়েছে ইসরায়েল সেনাবাহিনীর প্যারাট্রুপার্স ব্রিগেড, ইয়াহালুম ইউনিট সহ প্রকৌশলী বিভাগ। প্রায় এক সপ্তাহ ধরে লেবাননের সীমিত পরিসরে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল। দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর আরও কয়েকটি গোপন টানেল ধ্বংস করা হয়েছে বলেও দাবি আইডিএফ-এর। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। লেবাননের পাশাপাশি গাজায় অব্যাহত ইসরায়েলি বাহিনীর আগ্রাসন। মধ্য গাজায় আবারও টার্গেট করা হয়েছে একটি মসজিদকে। দেইর আল বালার শাহদা আল আকসা মসজিদে বোমাবর্ষণে মৃত্যু হয়েছে কমপক্ষে 21 জনের, আহত হয়েছে বহু লোক। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকেই, চলছে উদ্ধারের চেষ্টা। গাজায় বাস্তুচ্যুত বহু ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিল মসজিদটিতে। তবে ইসরায়েলি বাহিনীর দাবি, হামাসের কমান্ড সেন্টার ছিল সেটি। অভিযানের আগে বেসামরিক ক্ষয়ক্ষতি এড়াতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও দাবি রয়েছে তাদের। গাজার উত্তরাঞ্চল ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইহুদি সেনারা। বেইত হানুন, বেইত লাহিয়া ও জাবালিয়ায় গুড়িয়ে দেওয়া হয়েছে অনেক ভবন, হয়েছে হতাহতের ঘটনা। বেইত লাহিয়ায় মৃত্যু হয়েছে শিশুসহ 2 জনের, আহত হয়েছেন অন্তত 11 জন। এবার উত্তেজনা ছড়ালো ফ্রান্স ইসরায়েল সম্পর্কে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সাথে বাকযুদ্ধে জড়ালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা ও লেবাননে হত্যাযজ্ঞ বন্ধে তেল আবিবকে অস্ত্র সরবরাহ না করার দাবি সরব হয়েছেন ম্যাক্রন, আর তাতেই চটেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ফরাসি প্রেসিডেন্টের মন্তব্যকে অপমানজনক আখ্যা দিয়ে করেছেন সমালোচনা। 1 বছর ধরে গাজায় আগ্রাসন চালালেও যুক্তরাষ্ট্র সহ অনেক পশ্চিমা দেশের সমর্থন পেয়ে আসছে ইসরায়েল। মুখে যুদ্ধবিরতির কথা বললেও বেশ কিছু দেশ অস্ত্র দিয়ে ইসরায়েলকে উল্টো সহায়তা করছে। পশ্চিমাদের এমন দ্বিচারিতা এরই মধ্যে বেশ সমালোচিত হচ্ছে। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে এবার ইসরায়েলের বিরুদ্ধে আওয়াজ তুললেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তার দাবি, ইসরায়েলকে অস্ত্র দেয়া বন্ধ না করলে গাজা ও লেবাননে যুদ্ধবিরতি বাস্তবায়ন সম্ভব নয়। গত সপ্তাহে আমি এবং প্রেসিডেন্ট বাইডেন একটি যুদ্ধবিরতির প্রস্তাব তুলেছিলাম। তা নিয়ে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের সাথে আলোচনাও করা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, নেতানিয়াহু লেবাননে স্থল অভিযানের সিদ্ধান্ত নিলেন। আমরা যদি যুদ্ধবিরতি চাই, তবে সেটি ইসরায়েলকে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখে সম্ভব নয়। তাই তাদের অস্ত্র সরবরাহ বন্ধ করা উচিত। মিত্র দেশের রাষ্ট্রপ্রধানের এমন বক্তব্যকে অবশ্য ভালোভাবে নেয়নি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ম্যাক্রনের অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বানকে অপমানজনক আখ্যা দিয়ে তুমুল সমালোচনা করেছেন তিনি। ইসরায়েল যেহেতু ইরানের নেতৃত্ব দেয়া সকল বর্বরতার বিরুদ্ধে লড়ছে, তাই সব সভ্য দেশেরই উচিত তেল আবিবের পাশে দাঁড়ানো। কিন্তু প্রেসিডেন্ট ম্যাক্রন এবং অন্যান্য নেতারা আমাদের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানাচ্ছে। তাদের প্রতি ধিক্কার জানাই। যারা সন্ত্রাস চায় না, তারাই আবার ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিয়ে দ্বিমুখী আচরণ করছে। যদিও ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী শীর্ষ দেশগুলোর তালিকায় নেই ফ্রান্স। গত বছর ইসরায়েলে মোট $33 মিলিয়ন অস্ত্র রফতানি করেছে প্যারিস। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে আত্মহত্যার চেষ্টা করে আলোচনার জন্ম দিয়েছেন মেক্সিকান বংশোদ্ভূত এক মার্কিন সাংবাদিক। শনিবার হোয়াইট হাউসের সামনে নিজ শরীরে আগুন ধরিয়ে দেন তিনি। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় বেঁচে যান স্যামুয়েল হেমেনা। তবে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে তার প্রতিবাদ আলোড়ন তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 1 বছর ধরে গাজা জুড়ে নির্বিচার বর্বরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বেনিয়ামিন নেতানিয়াহুকে থামানোর যেন কেউই নেই। এত নৃশংসতার পরও তেল আবিবের পক্ষেই অবস্থান যুক্তরাষ্ট্রের। বিশ্ব মোড়লদের বিতর্কিত আচরণের প্রতিবাদে আত্মহত্যার চেষ্টা চালালেন মেক্সিকান বংশোদ্ভূত স্যামুয়েল মেনা জুনিয়র। পেশায় সাংবাদিক স্যামুয়েল শনিবার গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে অংশ নেন তিনি। বিকাল 4টায় শুরু হওয়া বিক্ষোভ মিছিল 6টা নাগাদ পৌঁছায় হোয়াইট হাউসের কাছাকাছি। ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজার সামনে যেতেই হাতে আগুন ধরিয়ে দেন স্যামুয়েল। প্রত্যক্ষদর্শীরা বলছেন গায়ে ছিল দাহ্য পদার্থ।
হাত থেকে শরীরে ছড়িয়ে পড়ার আগেই আশপাশের মানুষ ও পুলিশের তৎপরতায় নেভানো হয় আগুন। পরে হাসপাতালে নেওয়া হয় স্যামুয়েলকে। পুলিশ জানিয়েছে এখন আশঙ্কামুক্ত তিনি। গাজায় ইসরায়েলি গণহত্যা শুরুর ঠিক দুদিন আগে স্যামুয়েলের এই আত্মঘাতী প্রতিবাদ ঝড় তুলেছে সামাজিক মাধ্যমে। বিভিন্ন গণমাধ্যম বলছে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে সাংবাদিকতা লেখাপড়া করেছেন স্যামুয়েল মেনা। 2017 সাল থেকে জড়িত সাংবাদিকতা পেশায় কাজ করেছেন একাধিক প্রতিষ্ঠানে। গাজায় আগ্রাসন ইস্যুতে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন তিনি। এর আগে গত ফেব্রুয়ারিতে ইসরায়েলি আগ্রাসন আর যুক্তরাষ্ট্রের একপাক্ষিক অবস্থানের প্রতিবাদে গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করেন মার্কিন সেনা অ্যারন বুশনেল। ওয়াশিংটনে ইসরায়েলের দূতাবাসের সামনে দাঁড়িয়ে জানানো তার সেই প্রতিবাদ আলোড়ন তোলে বিশ্বজুড়ে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইসরায়েলে ইরানের হামলার মোক্ষম জবাব দেওয়া হবে, আবারও এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেছেন বিশ্বের কোনো দেশই তার নাগরিকদের উপর হামলা মেনে নেবে না। ইরান যে ধরনের হামলা আমাদের উপর করেছে তা পৃথিবীর কোনো দেশই মেনে নেবে না। ইসরায়েলও চুপ থাকবে না। নিজেদের সুরক্ষা আর হামলার জবাব দেওয়ার অধিকার তেল আবিবের আছে, আর তা আমরা করব। পেনসিলভেনিয়ায় গুলিবিদ্ধ হওয়ার 3 মাস পর একই স্থানে নির্বাচনী সমাবেশে অংশ নিলেন ডোনাল্ড ট্রাম্প। মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন স্লোগান নিয়ে প্রত্যয় জানালেন জয়ের বিষয়ে। নির্বাচনের 1 মাস আগে আয়োজিত জনসভায় ছিল ট্রাম্প সমর্থকদের ঢল। রীতিমতো যানজট তৈরি হয় আশপাশের সড়কগুলোয়। ট্রাম্পকে সমর্থন জানাতে প্রথমবারের মতো সমাবেশে যোগ দেন ধনকুবের ইলন মাস্ক। রিপাবলিকান প্রার্থীকে সাহসী ও সবচেয়ে যোগ্য বলে আখ্যা দেন তিনি। ঠিক 3 মাস আগে এখানেই জনসভায় হামলার শিকার হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। পেনসিলভানিয়ার বাটলারের এই স্থানকেই সমাবেশের ভেন্যু হিসেবে বেছে নিয়েছেন রিপাবলিকান নেতা। ট্রাম্পকে 2 দফা হত্যা চেষ্টার জেরে স্বাভাবিকভাবেই কঠোর ছিল নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনের মাত্র 1 মাস আগে আয়োজিত সমাবেশে ছিল ট্রাম্প সমর্থকদের উপচে পড়া ভিড়। আয়োজকরা বলছেন 25 থেকে 30 হাজার মানুষ জড়ো হয়েছে ভেন্যুতে। বাটলারের আশপাশের সড়কে তৈরি হয়ে যায় তীব্র যানজট। অনেককে 10 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে সমাবেশ স্থলে পৌঁছাতে। ভাষণে গত 13 জুলাইয়ের সমাবেশে হামলার কথা স্মরণ করেন রিপাবলিকান নেতা। আমাদের লক্ষ্য কাঁধে কাঁধ মিলিয়ে চলা, আরও ঐক্যবদ্ধ হওয়া। আগের যে কোনো সময়ের চেয়ে জয়ের কাছাকাছি আমরা আবার আমেরিকাকে মহান হিসেবে গড়ে তুলব। এমন একটি সরকার আপনাদের প্রাপ্য, যারা নিজ নাগরিকদের সুরক্ষা ও সম্মান, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষা করতে পারে। যুক্তরাষ্ট্রকে মহান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন ডোনাল্ড ট্রাম্প। সীমান্ত সুরক্ষা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথাও জানান। ঠিক 12 সপ্তাহ আগে এই গ্রাউন্ডে ঠান্ডা মাথার এক খুনি আমাকে থামিয়ে দিতে চেয়েছিল। 16 সেকেন্ডের জন্য সব থমকে গিয়েছিল। তবে দুর্বৃত্ত সফল হতে পারেনি, কারণ একজন হিরো তা হতে দেয়নি, যিনি আজ আমাদের মাঝে নেই। আমিও আপনাদের জন্য লড়াই বন্ধ করিনি, কখনো করবো না। এদিন প্রথমবারের মতো ট্রাম্পের প্রচারণায় অংশ নেন টেসলা ও স্পেসএক্সের সিইও ইলন মাস্ক। তাকে মঞ্চে ডেকে নেন ট্রাম্প। একজন ব্যক্তি কঠিন পরিস্থিতিতে কেমন আচরণ করেন সেটাই হলো আসল পরীক্ষা। আমাদের এমন একজন আছেন যিনি গুলিবিদ্ধ হওয়ার পর হাত মুষ্টিবদ্ধ করেছিলেন, রক্তাক্ত মুখেও লড়াইয়ের কথা বলেছেন। এখন আমেরিকা সাহসীদের স্থান। এবারে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, এখানে জিততেই হবে। যারা আমার কথা শুনেছেন সবার প্রতি অনুরোধ, ভোট দিন। সমাবেশে উপস্থিত ছিলেন রানিং মেট জেডি ভান্স, ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প সহ পরিবারের অনেকে। ডরথি স্ট্রিন, যমুনা নিউজ। এদিকে ট্রাম্পের নির্বাচনী সমাবেশের দিন দুর্যোগে ক্ষতিগ্রস্ত নর্থ ক্যারোলাইনা সফর করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। শনিবার অঙ্গরাজ্যটিতে হ্যারিকেন হেলেনের প্রভাবে ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী কামালা। তাকে অভ্যর্থনা জানিয়েছেন নর্থ ক্যারোলাইনার গভর্নর রয় কুপার। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং সামরিক বাহিনীর সদস্যদের সাথে দুর্যোগ পরবর্তী সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেন ডেমোক্র্যাট নেতা হ্যারিস। স্থানীয় বাসিন্দাদের সাথেও কথা বলেন তিনি। নর্থ ক্যারোলাইনা সফরের আগে শুক্রবার মিশিগানের নির্বাচনী প্রচারণায় অংশ নেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। আসন্ন মার্কিন নির্বাচনের আগে বিভিন্ন জরিপে ট্রাম্প হ্যারিস হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলছে।
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবি এবং সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল পাকিস্তান। শুক্রবার থেকেই সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে পিটিআই সমর্থকরা ইসলামাবাদের প্রবেশের চেষ্টা করে। তাতে শুরু হয় ব্যাপক সংঘর্ষ। নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হামলার অভিযোগ তুলছে বিক্ষোভকারীরা। এদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, আন্দোলনকারীরাই পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়েছে। দুদিনের সহিংসতায় অন্তত ৮০ জন পুলিশ সদস্য আহত হয়েছে। বিক্ষোভের কারণে রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে টানা ২ দিন প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। মোবাইল নেটওয়ার্ক বন্ধের পাশাপাশি বন্ধ রাখা হয়েছে সংযোগ সড়ক। শতাধিক নেতাকর্মীকে আটকের অভিযোগ তুলেছে পিটিআই। পাকিস্তানে বিদ্রোহীদের সাথে বন্দুকযুদ্ধে কমপক্ষে ৬ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। এছাড়াও সামরিক বাহিনীর পৃথক ২টি অভিযানে অন্তত ৮ বিদ্রোহী নিহত হয়েছে। শনিবার দেশটির সামরিক বাহিনী নিশ্চিত করেছে এমন তথ্য জানিয়েছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশে আফগানিস্তান সীমান্তবর্তী নর্থ ওয়াজিরিস্তান ও সোয়াত জেলায় ঘটেছে এসব সংঘর্ষের ঘটনা। এসব বিদ্রোহীদের বিরুদ্ধে চলতি মাসে বিদেশি কূটনীতিকদের বহরে হামলার অভিযোগ রয়েছে। সন্ত্রাসী হামলার ঘটনা পাকিস্তানে নতুন কিছু নয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যে ২০২৩ সালে পাকিস্তানের সন্ত্রাসী হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্য সহ অন্তত ৯৩০ জনের মৃত্যু হয়েছে। ইউক্রেনের কস্তিয়ানতিনিভকায় আছড়ে পড়েছে রাশিয়ার একটি যুদ্ধ বিমান। শনিবার দোনেৎস্কের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে বিমানটি। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিভিন্ন গণমাধ্যমের দাবি, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ছোড়া গুলিতে বিধ্বস্ত হয়েছে এটি। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি মস্কো। বিধ্বস্ত বিমানটি বোমারু বিমান হিসেবে ব্যবহার করত রুশ বাহিনী, যা দিয়ে ফ্রন্ট লাইনগুলোতে এরিয়াল বোমা ফেলত পুতিন বাহিনী। І ось рештки російського літака, якісь частини. লেবাননে হিজবুল্লাহর পেজার ও ওয়াকি টকি বিস্ফোরণের জেরে এবার বিমানে এ ধরনের ডিভাইস নিয়ে ওঠা নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস এয়ারলাইন্স। গেল মাসে লেবানন জুড়ে বিভিন্ন জায়গায় বিস্ফোরিত হয় হিজবুল্লাহ গোষ্ঠীর শত শত পেজার ও ওয়াকি টকি। এ ঘটনায় আতঙ্কিত হয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে এমিরেটস এয়ারলাইন্স। জানিয়েছে দুবাই হয়ে বিমানে ভ্রমণ করা কোনো যাত্রী বহন করতে পারবে না পেজার ও ওয়াকি টকি কিংবা এ ধরনের কোনো যোগাযোগ ডিভাইস। অতিরিক্ত সুরক্ষায় তল্লাশি করা হচ্ছে সব যাত্রীর ব্যাগ ও প্রয়োজনীয় জিনিস। কোনো আরোহীর ব্যাগে এ ধরনের নিষিদ্ধ ডিভাইস পাওয়া গেলে তার সাথে সাথে হস্তান্তর করা হবে বিমানবন্দর পুলিশের কাছে। এছাড়াও আগামী মঙ্গলবার পর্যন্ত ইরাক ও ইরানগামী সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। ওশিনিয়ার দেশ সামোয়ার উপকূলে আগুন লেগে ডুবে গেল নিউজিল্যান্ডের রয়্যাল নৌবাহিনীর একটি নৌযান। রোববার স্থানীয় সময় সকালে এই ঘটনা ঘটেছে। জাহাজটি থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ৭৫ ক্রু এবং যাত্রীর সবাইকে। তাদেরকে নিরাপদ আশ্রয় নেওয়া হয়েছে। জানা যায় সকাল ৯টার দিকে হঠাৎ করেই জাহাজে আগুন দেখতে পায় নৌযানটির ক্রু মেম্বাররা। এ সময় মানাওয়াও নুই নামের ওই জাহাজটি থেকে সিগন্যাল পেয়ে সাহায্যে এগিয়ে যায় আশপাশের নৌযানগুলো। পরে উদ্ধার করা হয় সবাইকে। তবে সমুদ্রের পানিতে ডুবে যায় $93 মিলিয়ন সমমূল্যের ওই জাহাজটি। এখনও জানা যায়নি দুর্ঘটনার কারণ, চলছে তদন্ত। পানির তলদেশের বিশেষ জরিপ পরিচালনা করতে নৌযানটি ব্যবহার করেছিল নিউজিল্যান্ড নৌবাহিনী। এবার আর্টিলারি ইউনিটের মহড়া সরাসরি পরিদর্শন করলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। রোববার এই সংক্রান্ত ছবি প্রকাশ করে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন KRT। চলতি মাসে এটি কিমের দ্বিতীয় সামরিক কোনো পরিদর্শন। প্রকাশিত ছবিগুলোতে দেখা যায় পার্শ্ববর্তী এক দ্বীপে কামান থেকে ভারী অস্ত্র ও গোলাবারুদ নিক্ষেপ করছে আর্টিলারি ইউনিটের সদস্যরা। সে ঘটনা অবজারভেশন পোস্টে বসে পরিদর্শন করছে কিম জং উন। মহড়া শেষে সামরিক বাহিনীর সদস্যদের সাথে ছবিও তুলেছেন সুপ্রিম লিডার। উত্তর কোরিয়ার একটি ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত হয় এই মহড়া, যাতে অংশ নেন দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ জিন ইউ আর্টিলারি একাডেমির প্রশিক্ষণপ্রাপ্তরা। জুয়া খেলা পরিচালনার অনুমতি পেল সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিষ্ঠান। মধ্যপ্রাচ্যের দেশটিতে প্রথমবারের মতো বাণিজ্যিক গেমিংয়ের লাইসেন্স পেয়েছে হোটেল ও ক্যাসিনো অপারেটর উইন রিসোর্টস। আমিরাতের জেনারেল কমার্শিয়াল গেমিং রেগুলেটরি অথরিটি দিয়েছে এই অনুমতি। লাস ভেগাস ভিত্তিক ক্যাসিনো প্রতিষ্ঠানটি আমিরাতের রাস আল খাইমারে তৈরি করেছে বিলাসবহুল একটি রিসোর্ট। উইন আল মার্জান দ্বীপের এই রিসোর্টের ক্যাসিনোর চালু হবে বাণিজ্যিক জুয়া। ২০২৭ সালে জনসাধারণের জন্য উন্মুক্ত হবে এটি। গত মাসে জুয়া নিয়ন্ত্রণের জন্য একটি ফেডারেল সংস্থা গঠন করে আমিরাত সরকার। নিয়োগ দেওয়া হয় যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের। সম্প্রতি উপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক প্রতিযোগিতার জেরে বেশ কিছু সংস্কার নীতি গ্রহণ করেছে আমিরাত প্রশাসন। দর্শক, এই ছিল যমুনা আইডিসকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।